Tripura Info News Update. সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআই-এম এর প্রবীণ নেতা মানিক সরকার ত্রিপুরা ট্রাইবাল এরিয়া স্বায়ত্তশাসিত জেলা পরিষদ ফেডক নির্বাচনের আগে বিজেপি এবং তিপ্রামোথা উভয় দলকেই তীব্র আক্রমণ করে বলেন তাদের নেতারা দুর্নীতির প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন। গোমতী জেলার নতুন বাজারে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার অভিযোগ করেন বিজেপি এবং তিপ্রামোথার নেতা, নির্বাচিত প্রতিনিধি এবং দলীয় কর্মীরা সরকারি অর্থ অপব্যবহারে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন এবং দুর্নীতি এখন তাদের শাসনের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। গত ৫ বছর ধরে ট্রেডকতে ক্ষমতায় থাকা তিপ্রামোথাকে নিশানা করে তিনি বলেন স্বায়ত্তশাসিত পরিষদের প্রশাসনিক ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে। তার অভিযোগ, সরকারি কর্মচারীরা বেতন পেতে দেরির সম্মুখীন হচ্ছেন এবং পেনশনভোগীদেরও দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে, এমনকি পাওনা টাকার জন্য আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। তার মতে উপজাতি এলাকায় সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতির অবনতি ঘটেছে, যার ফলে দুর্ভোগ বেড়েছে এবং গ্রামীণ এলাকা থেকে শ্রমিকদের অভিবাসনও বৃদ্ধি পেয়েছে। বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকেও সমালোচনা করে মানিক সরকার প্রশ্ন তোলেন ট্রেডকের প্রতি তাদের প্রতিশ্রুতি কতটা। মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রসঙ্গ তুলে তিনি বলেন পরিষদের কার্যক্রম নিয়ে সরাসরি তেমন কোনো সক্রিয়তা দেখা যায় না এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলিও পর্যাপ্ত পর্যালোচনা বৈঠক করছে না, যা উপজাতি এলাকার মানুষের সমস্যার সমাধানে সরকারের অনাগ্রহকেই প্রকাশ করে। পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের কাজের কথা তুলে ধরে মানিক সরকার দাবি করেন ট্রেডকতে বর্তমান অবকাঠামোর বড় অংশ, যেমন রাস্তা, বাজার, স্কুল এবং জনসেবামূলক ব্যবস্থা বাম আমলেই গড়ে তোলা হয়েছিল। পাশাপাশি রাবার চাষের সম্প্রসারণকে তিনি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন, যা উপজাতি অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছিল। এই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি বলেন বামফ্রন্টই ভোটারদের জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য বিকল্প। প্রায় ১ ঘণ্টার বক্তব্যে মানিক সরকার ট্রেডক গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরেন এবং দাবি করেন বিজেপি ও তিপ্রামোথা কোনো দলই এই স্বায়ত্তশাসিত পরিষদের মূল ভাবনার সঙ্গে যুক্ত ছিল না। নির্বাচনী প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন গত কয়েক বছরে রাজ্যে ধারাবাহিকভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেওয়া দলীয় প্রার্থীদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে তিনি দাবি করেন যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয় তাহলে সাধারণ মানুষের সমর্থন বামফ্রন্টের পক্ষেই থাকবে। কাজে ত্রিপুরা ছেড়ে বাইরে যাব, এরকম বাইরে যাওয়ার প্রবণতা বন্ধ হয়ে গেছে এবং ত্রিপুরার গ্রামে গঞ্জে স্কুল, মাধ্যমিক স্কুল, দ্বাদশ মানের স্কুল, মহকুমা কর্তৃক আপনার কলেজ, হাসপাতাল, প্রাইমারি হাসপাতাল, মহকুমার বড় হাসপাতাল, ব্যাপক বাজারের পরিকাঠামো। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি যে নতুন বাজার, আমি যখন ছাত্র আন্দোলন করি অমরপুরে এসে যখন অবিভক্ত অমরপুরের ছাত্র সংগঠন আমরা তৈরি করি ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, তখনও কিন্তু আমি নতুন বাজার আসতাম, যতনবাড়ি যেতাম, করবুকে যেতাম। রাস্তা কোথায়? এই 2-4টার বেশি জিপ গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারতো না, তখন অটোরিকশার প্রচলন হয়নি। বাজার হাট কোথায়? সেই জায়গায় আজকে যে বাজার দেখছেন যেখানে আমরা এই সভা করছি, যে বাজারের বুকে, এ তো বামফ্রন্ট সরকারের অবদান। বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট পরিচালিত স্বশাসিত জেলা পরিষদ তাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এই বাজার হাট তৈরি হয়েছে। স্কুলের হেডমাস্টার, হাসপাতালের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, স্কুলের শিক্ষক, সরকারের উচ্চ পর্যায়ের সচিব, ডিএম, এসডিএম, বিডিও, এই সমস্ত ক্ষেত্রে জেনে দেখা যাচ্ছে আগে অনুপজাতিরা এই সমস্ত জায়গায় ছিলেন। উপজাতিদের মধ্যে এই কাজগুলো করবার জন্য শিক্ষাগত যোগ্যতা যে নিরিখ দরকার, সেই যোগ্যতা সম্পন্ন লোকের অভাব ছিল। বামফ্রন্ট সরকার আসার পর জেলা পরিষদ বামপন্থের নেতৃত্বে পরিচালনার মধ্য দিয়ে শিক্ষার যে বিস্তার ঘটল, তাতে গিয়ে শিক্ষিত মানুষের সংখ্যা উপজাতিদের মধ্যে বাড়তে শুরু করলো। তারাও এই জায়গাগুলিতে স্থান অর্জন করার সুযোগ তারা নিতে শুরু করলেন এবং এখন এটা কারোর বলবার সুযোগ নেই ত্রিপুরা সরকার বা এডিসি এলাকা শুধু বাঙালিরা চালায় অথবা শুধু উপজাতিরা চালায়, এটা বলবার কিন্তু কোনো সুযোগ নাই। ওই যে আমরা বললাম জেলা পরিষদ হচ্ছে সেতু, উপজাতি এবং বাঙালি উভয়ের মধ্যে সম্মিলিত হওয়ার একটা ভিত্তি এবং মাধ্যম। ফলে এই পদ্ধতির মধ্য দিয়ে ত্রিপুরার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে জেলা পরিষদ কাজ করছিল। এখন অভিজ্ঞতা কি? বিজেপি সরকার চালাচ্ছে 8 বছরও। তিপ্রামোথা জেলা পরিষদ দখল করেছে 2021 সালের নির্বাচনে, 5 বছর পূর্ণ হতে যাচ্ছে।
সামনের মাসের 12 তারিখ ভোট, 17 তারিখ ভোট করা হবে। অভিজ্ঞতা কি? বামফ্রন্টের কোনো বিকল্প নাই। বামফ্রন্টকে বাদ দিয়ে সরকারি বলুন আর স্বশাসিত জেলা পরিষদই বলুন, যারাই এসছে, যারাই যে কোনো পদ্ধতিতে ক্ষমতা দখল করেছে, তারা জনগণের কল্যাণে, গরিবদের স্বার্থ রক্ষা করার জন্য তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি, লুটের রাজত্ব কায়েম করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই 8 বছরের যে বিজেপি শাসন, 5 বছরের যে ত্রিপুরা মথার শাসন, তাতে আমরা কি দেখছি? চরম দুর্নীতি চলছে। বিজেপি সরকার প্রতিশ্রুতির ধারে কাছে নাই, লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে, অনাহার ফিরে এসছে, অর্ধাহার ফিরে এসছে, সন্তান বিক্রি ফিরে এসছে, সন্তান বিক্রি করেই শুধু ক্ষান্ত হচ্ছে না, কাজের সন্ধানে বাহির রাজ্যে চাচ্ছে, সেখানে গিয়ে মারা পড়ছে, মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না, সেখানেই তাদেরকে দাহ করতে হচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু একদিকে বিজেপি সরকার, আরেকদিকে ত্রিপুরা মথর পরিচালিত এডিসি, তাদের দৌলতে এই পরিস্থিতি পরিমণ্ডল আজকে তৈরি হয়েছে। কথা বলবার জায়গা নাই, শুনবার লোক নাই, না সরকারের কেউ আছেন আপনি সমস্যা নিয়ে কথা বলতে গেলে কথা বলতে পারবেন, তারা শুনবেন, এটা যেমন নাই উপজাতি স্বশাসিত জেলা পরিষদেও কার কাছে আপনি কথা বলবেন, কে শুনবে? শুনবার কোনো লোক নাই। জেলা পরিষদে মাসের শেষে ইংরেজির প্রথম সপ্তাহে কর্মচারীদের ভালো অংশ বেতন পান না। যারা চাকরি থেকে অব্যাহত নিয়েছেন পেনশন পান, চাকরি চলে যাওয়ার পরেও 2 বছর হয়ে গেল, পেনশন প্রাপকরা তাদের যে ন্যায্য পাওনা, সেই পাওনা এখনো তারা হাতে পাচ্ছেন না। মামলা করেছেন, হাইকোর্টে গেছেন, হাইকোর্ট, রাজ্য সরকার এবং জেলা পরিষদ তাকে নির্দেশ দিয়েছে যেদিন থেকে পেনশন তাদের পাওয়ার কথা, সেই সময় থেকে হিসাব করে এখন অবধি সমস্ত পেনশনের টাকা তাদের দিতে হবে, এবং যেই সময় পর্যন্ত তোমরা পেনশন দাওনি সেই সময় তাদের যে প্রাপ্য টাকা, সেই টাকার উপর শতকরা 9 টাকা হারে সুদ দিতে হবে। সুদে আসলে সমস্ত টাকা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়ে তাদেরকে নির্দেশ দিয়েছে। তো বুঝতে পারছেন পরিস্থিতিটা কি? কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এটা আজকে পরিষ্কার হয়ে গেছে, লুটের রাজত্ব চলছে, প্রতিযোগিতা চলছে। বিজেপি শাসিত সরকারের যারা নেতা কর্মী সংগঠক, বিভিন্ন পদাধিকারী, তারা বেশি লুট করতে পারছেন না এডিসিতে যারা আছেন কার্যকরক বা পদাধিকারী, তারা বেশি লুট করতে পারছেন? এটা লুটের প্রতিযোগিতা চলছে। খাদ্য নাই। এখন দেখা যাচ্ছে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকার নাচ গানের টিম নিয়ে ভারতবর্ষের বাইরে জেলা পরিষদের যারা নির্বাচিত সদস্য ত্রিপুরা মথা করেন, তারা ঘুরে ফুর্তি করতে গেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করছেন, অথচ এডিসি এলাকায় অনাহার মৃত্যুর ঘটনা ঘটছে, সন্তান বিক্রির ঘটনা ঘটছে, বহিরাজ্য রোজগার করতে গিয়ে মৃত্যু মুখে পতিত হচ্ছে, মৃতদেহ বাড়িতে ফিরে আনতে পারছে না, কিন্তু তাদের ফুর্তির জন্য কোটি কোটি টাকা খরচে কোনো বাধা নাই। বিজেপি সরকার কিছু বলছে? ত্রিপুরা মথার যে নেতা, যার কথায় উঠে বসে ত্রিপুরা মথা, তিনিও কি কিছু বলছেন? বলছেন না তো। কাজেই এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে এটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে। সরকারি বলুন আর ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদে বলুন, আমি বামফ্রন্ট করি বলে এই কথা বলছি ঘটনা তা না। জীবনের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার নিরিখে, আমি তো রাজনীতির সাথে সম্পর্কযুক্ত থেকে আমি কাজ করছি, লড়াই সংগ্রামে অংশগ্রহণ করছি, এটা প্রায় 60 থেকে 62 বছর হয়ে গেল।
আমার এখন বয়স 77। এই অভিজ্ঞতার নিরিখে বলছি, ত্রিপুরায় বিভিন্ন দলের যে সরকার আমরা দেখলাম, এডিসি আমরা দেখলাম, এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে এটাই বাস্তব সত্য, বাস্তব ঘটনা, এটাই অভিজ্ঞতা, বামফ্রন্টের কোনো বিকল্প নাই। তাই আপনাদের কাছে যেটা আবেদন করব, এখন তো আর বিধানসভা নির্বাচন না, আমরা এডিসি নির্বাচনের প্রশ্ন এসেছি। 28 আসনের বামপন্থী ফ্রন্টের প্রার্থী সবার আগে আমরা দিয়েছি। আমাদের প্রার্থীরা ঘরে ঘরে যাচ্ছেন, কথা বলে জানবার চেষ্টা করছি, মানুষের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন। 21-এর নির্বাচনে যাদেরকে বাড়িতে ঢুকতে দেয়নি, এবারকার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বামপন্থী ফ্রন্টের প্রার্থীরা এই মগেন্দ্র রিয়াং সহ বাড়িতে যাচ্ছেন, দল বেঁধে হাত জোড় করে ঘরে নিয়ে যাচ্ছেন, বসাচ্ছেন, চা বিস্কিট খাওয়াচ্ছেন, সমস্যার কথা বলছেন, নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বলছেন, ভোট তাদের কাছে চাইতে হবে না বলছেন, আমরা নিজেরাই ভোট দেব। আমরা ভোট দিতে পারবো কিনা এটা আপনারা নিশ্চিত করেন, কারণ বিজেপি শাসনে, তীব্রমতার শাসনে আমরা তো গত 7-8 বছরে যতগুলো ভোট হয়েছে, পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা, এমনকি এডিসি, আমরা তো ভোটই দিতে পারিনি। আমরা যাতে নিজের ভোট নিজেরা দিতে পারি তার ব্যবস্থা আমরা করুন। আমরা স্বতঃপ্রণোদিতভাবে গিয়ে ভোট দেব এবং ভোট দিতে পারলে পর আপনাদেরই ভোট দেব। আমরা বুঝতে পারছি আমরা বিভ্রান্ত হয়েছিলাম, প্রলোভনের ফাঁদে পা দিয়েছিলাম, আমরা বামফ্রন্টকে হটিয়ে বিজেপিকে এনেছিলাম এবং তারপরেও আমরা দেখলাম অল্প সময়ের ব্যবধানে এডিসি নির্বাচনও আমরা তীব্রমতাকে আনলাম, কিন্তু দুটো জায়গাতেই আমাদের অভিজ্ঞতা তিক্ততা ভরা। কাজেই যখন সময় সুযোগ আসবে তখন রাজ্য সরকার থেকে বিজেপিকে আমরা, উপজাতিদের যদি কল্যাণ চান, উপজাতি বাঙালির ঐক্য যদি চান, ত্রিপুরা উপজাতি এলাকার সমৃদ্ধি যদি চান, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, খাদ্য, চাকরি ইত্যাদি সব যদি চান, তাহলে বামফ্রন্টের কোনো বিকল্প নাই। এডিসি তৈরি হওয়ার পর থেকে আজ অবধি এটাই অভিজ্ঞতা। ত্রিপুরায় 78-এর প্রথম বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর থেকে আজ অবধি ত্রিপুরায় যতগুলো সরকার এসছে, বামফ্রন্টের কোনো বিকল্প নাই। যেহেতু এডিসি নির্বাচন, তাই এই নির্বাচনের মুখে বামপন্থী ফ্রন্টের হাত শক্তিশালী করতে হবে। গতবার তো ভোটের অধিকার হরণ করে, সন্ত্রাসের পরিমণ্ডল তৈরি করে, অস্ত্র হাতে নিয়ে বামফ্রন্ট যে প্রার্থী তাদেরকে তো ভোটের 3 দিন 4 দিন আগে থেকে ঘর থেকে বেরোতেই দেয়নি, ভোটের দিন এলাকার বাইরে যেতে দেয়নি। বিভিন্ন এলাকায় যারা ধারাবাহিকভাবে বামফ্রন্টকে ভোট দিতে অভ্যস্ত, এলাকা থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে যেতেই তাদের দেননি। এই পদ্ধতি করে তারা এডিসি দখল করেছিল। এবার এটা করতে দেবেন? প্রতিরোধ করবেন না? আজকে যেভাবে 2-3টা মিছিল নিয়ে আপনারা এই বাজারে এসছেন, যে সাহস দেখিয়ে, এবং এটা ঘটনা আপনারা দেখছেন, আপনাদের কেউ বাধা দেয়নি, এটা ভালো লক্ষণ। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে যেটা বলবো, আমার ভোট আমি দেব, কাকে দেব কাকে দেব না এটা আমার অধিকার, আমি ঠিক করব। তোমার কোনো অধিকার নাই আমার ভোটের অধিকার হরণ করা, তোমার কোনো অধিকার নাই আমার ভোট দেওয়ার যে স্বাধীনতা তার উপর হস্তক্ষেপ করা। যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, ঐক্যবদ্ধভাবে প্রথম পরিবারের লোক, পাশের পরিবারের লোক এবং এরপরে আরো 2-3টা বাড়ির লোক একসাথে হয়ে মারপিট করার কথা বলছি না, চোখে চোখ রেখে, মুখে মুখ রেখে বলবেন, কেন তোমরা আমাদের ভোট দিতে দেবে না, কেন দেবে না? এই করেই তো গত নির্বাচনে তীব্রমতাকে বসিয়েছ, 23-এর নির্বাচনে বিজেপিকে সরকারে বসিয়েছে, কি লাভ হয়েছে? আবার এই প্রতারণার ফাঁদে নিজেরা পা ঢুকিয়ে আমাদের সর্বনাশ করার জন্য আমাদের ভোটাধিকার তোমরা হরণ করার চেষ্টা করছে, এটা আমরা মানব না। প্রতিরোধ করে, প্রত্যাখ্যান করে তাদের অপপ্রচেষ্টা
দলবদ্ধভাবে, একা না, নারী পুরুষ নির্বিশেষে ভোট দিতে যান। একটা গ্রাম থেকে দল করে ভোট দিতে যাবেন এবং গ্রামের শেষ টুকটা পর্যন্ত যারা মিছিল করে ভোট দিতে গেলেন, ভোট না দেওয়া পর্যন্ত অপেক্ষা করে সবার ভোট দেওয়া শেষ হলে পর আবার দলবদ্ধভাবে বাড়িতে ফিরে আসবেন। এবং বামফ্রন্ট প্রার্থীদেরকে কাস্তাতরি তারকা চিহ্নে, এই চিহ্ন আপনাদের কাছে খুব পরিচিত, নতুন করে চেনাবার কোনো দরকার নেই। আর ভোটার স্লিপ এখন দেওয়ার নিয়ম নাই, সরকার থেকে নির্বাচন দপ্তর তরফ থেকে দেবে। কাজে আমরা ভোটার স্লিপটা দিতে চাইলে এটা পারা যাবে না, এটা বেআইনি হবে। কাজে এটার জন্য অপেক্ষা করবেন না। চিহ্ন আপনি জানেন, শুধু ভোট কেন্দ্র, তার তথ্য আপনি সংগ্রহ করবেন, আপনার নাম তালিকার কত নম্বরে আছে, কোন ভাগে আছে, এটা সংগ্রহ করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমাদের বামপন্থী ফ্রন্টের নেতা কর্মী যারা, তারা আপনাদের সহযোগিতা করবেন। আমি দীর্ঘ সময় নিয়ে কথা বললাম, আপনাদের কাছে এটাই আবার আবেদন, এই দুঃশাসনের হাত থেকে এডিসিকে যে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, সেই এডিসিকে উদ্ধার করবার জন্য, জনকল্যাণে, এডিসি এলাকার উন্নয়নে, মানুষের স্বার্থে এডিসি যাতে কার্যকর ভূমিকা নিতে পারে, তার জন্য কেন্দ্রে কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী, বিশেষ করে কাস্তাতুরি তারকা চিহ্ন নিয়ে যেখানে যারাই প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে আরএসপির প্রার্থী কোদাল বেলচা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে সিপিআই প্রার্থী ধান এবং কাঁচি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই সমস্ত জায়গাগুলোতে তাদেরকে জয়যুক্ত করার জন্য আপনারা কার্যকরী উদ্যোগ নেবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে দীর্ঘক্ষণ আপনারা আপনাদের সামনে আমাকে কথা বলার সুযোগ দিলেন, তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে একটা বড় প্রত্যাশা নিয়ে এই সভা শেষে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আশা করি আপনারা ভালো থাকবেন এবং এই সভার যে মূল বক্তব্য, এটা অনুধাবন করার মধ্য দিয়ে বারের যে নির্বাচন, আপনারা ত্রিপুরার বুকে নূতন ইতিহাস তৈরি করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবেন। এই বলেই আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.